জীবন এটাই লাইভ দাও অ্যাকশন। মানুষের নিউরনের তীব্র আর্তনাদ দাও তাড়াতাড়ি দাও। জীবনানন্দ আপনাকে যে জিনিসগুলো বোঝাতে চাচ্ছেন হয়তোবা তিনি আপনার খুব কাছের কবি হয়ে উঠবেন, হয়তোবা অনেকে হচ্ছে কি যে তার চিরকুট হচ্ছে হয়তোবা আপনি আপনার পকেটেও রাখবেন। তার একটা বিখ্যাত কবিতা, এই কবিতার লাইনটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও মরে যেতে হয়, হয় নাকি? হয়। এখন দেখেন যে আবার তিনি বলছেন মৃত্যুকে ডেকেছে আমি হাজার প্রিয়ার নাম ধরে, সেটাতে তিনি বলছেন স্পষ্টভাবে, অর্থাৎ তার যতগুলো কবিতা আপনি পড়বেন তিনি দেখেন মৃত্যুকে তিনি বারবার ডাকছেন। আবার এরকম একটা জায়গায় তিনি বলছেন যে আকাশে দেখে উড়ে যায় এক ঝাঁক হরিয়াল পাখি, বসে বসে ভাবে মানুষ কত দূর যেতে পারে একাকি। মানুষ জীবনের কবিতার ভিতরে আপনি এই ধরনের একটা আইসোলেশন তো আপনি পাবেনই, আর নিঃসঙ্গতার একটা 100 বছরের গল্প জীবনের কবিতার ভিতরে অহরহ আছে। আমরা জীবনের কবিতাটা শুরু করছি, হয়তো অনেক আলোচনা হবে, বলতে বলতে আপনি পড়েন, অথবা আমি যদি আপনাকে বলি জীবনের গল্প, একটা ছোট্ট গল্প বলি। তার গল্পটা হচ্ছে কি এরকম যে হাজবেন্ড হচ্ছে গিয়ে প্রতিদিন হচ্ছে বাহিরে যায় চাকরির সন্ধানে গিয়ে তিনি প্রতিদিন সন্ধ্যায় ঘরে ফিরে আসেন, এবং যখন ঘরে ফিরে আসেন স্ত্রী হচ্ছে তার পাশে বসে এবং বসে বলে তুমি যদি চাকরিটা পেয়ে যাও, আর স্বামী বলে আমি যদি চাকরিটা পেয়ে যাই মাইনে হবে এত টাকা। আর স্ত্রী হচ্ছে প্রতিদিন রাতে হচ্ছে হিসাব করে যে এই মাইনে যদি এত টাকা হয় সে এই টাকাটাকে কিভাবে হচ্ছে বন্টন করবে, বাজার করবে, কত টাকা ভাড়া দেবে সেটাকে হিসাব করে। তো করতে করতে প্রতিদিন রাতে এটা করে, আর হাজবেন্ডও ফিরে আসে প্রতিদিন নিরাশ হয়ে, চাকরির আর সন্ধান পায় না। তো হঠাৎ করে একদিন রাতে, গভীর রাতে হঠাৎ করে পুকুরে খুব শব্দ হলো। শব্দ হওয়ার পর আমরা দেখতে পেলাম তার স্ত্রী আত্মহত্যা করেছে। কিন্তু হাজবেন্ড যখন ভাবছে যে আত্মহত্যা করেছে, আর সে ভাবছে কি জানেন, সে ভাবছে আচ্ছা একটু তো কষ্ট হবে, কিন্তু বেশ করেছে, একদিন তো মরতেই হতো। আর দুই, তার ভিতরে যে প্রচন্ড আর্তনাদ, তার ভিতরে যে প্রচন্ড খ্যাপা কষ্টটা, সে ভাবছে যে অ্যাটলিস্ট সেটা থেকে তো মুক্তি মিলল, অ্যাটলিস্ট হচ্ছে কি আমার কাছে এসে মিথ্যে স্বপ্ন আর বুনতে হচ্ছে না। প্রতিদিন রাতে এসে হচ্ছে কি আমি তাকে আশা দিচ্ছি একটা চাকরি পাবো, আর সে হচ্ছে প্রতিদিন রাতে হচ্ছে হিসেব করবে, সে মিথ্যে হিসেব তার করতে হচ্ছে না। অর্থাৎ আমরা মানুষ না মাঝে মাঝে খুব মৃত্যুকে কামনা করি, কিন্তু আমরা বলতে চাই না। কিছু কিছু মৃত্যু হচ্ছে কি আপনার জন্য খুব কষ্টকর, কিন্তু আপনি তারপরে ভাবেন কি নিজের মনে মনে আপনি ভাবেন ঠিক আছে চলে গিয়েছে, বেশ ভালো থাকে, কারণ ভালো থাকাটা তো খুব জরুরি। আমরা চাই সেটা হচ্ছে কি একজনের জীবন নিয়ে হোক, আপনার একজনের জীবন দিয়ে হোক। আচ্ছা জীবনের গল্পগুলো অথবা এই কথাগুলো হচ্ছে আধুনিক কবিরা হচ্ছে কেউ বলতোই না, কেউ তো হচ্ছে কি মানুষের এই কষ্টগুলো নিয়ে কেউ তো বলতেই চায় না। মানুষ চায় হচ্ছে মানুষের সুখকর স্মৃতি বেদনা যা কিছু আছে সে হচ্ছে তা বর্ণনা করবে, কিন্তু আধুনিক মানুষের একটা তীব্র যন্ত্রণার ভেতর দিয়ে যায়, সেই কথাটা হচ্ছে কেউ বলতো না, যেটা হচ্ছে জীবনদাস আপনাকে বলছে, এবং বারবার বলবে, এবং খুব খুব চিৎকার করেই বলবে। এবং তার কবিতা যখন আপনি পড়বেন তখন আপনার নিউরনের আর্তনাদ বাড়বে, আপনার নিউক্লিয়াসের শক্তি জাগরিত হবে। চলেন আমরা লাইনটা পড়ি। 8 বছর আগের একদিন লিখেছেন জীবনানন্দ। জীবনানন্দ হচ্ছে 1954 খ্রিস্টাব্দে মারা গিয়েছেন, বলা হয় তিনি আত্মহত্যা করেছিলেন, সেটাও একটা স্যাড স্টোরি। জীবনানন্দ ট্রামের নিচে পড়ে মারা গিয়েছিলেন, ট্রামে কাটা পড়েছিলেন। কেউ কেউ বলছে যে এটা অ্যাক্সিডেন্ট ছিল না, হয়ে গিয়েছে, আর কেউ কেউ বলছে যে প্রশ্ন ছিল যে তিনি ট্রামের ওই রেলের ওইখানে ওই জায়গাটা তিনি কি করছিলেন। তাহলে না, এটা এরকম ঠিক ফ্যান্টাসি না, এটা হচ্ছে এনিওয়ে ফ্যান্টাসিটা ঠিক আছে, ওর কথা ঠিক আছে। ফ্যান্টাসি শব্দটা তো হচ্ছে আসলে রিসেন্ট আমাদের, বাট কবি যদি কথা বলে হয়তো বা তার ইচ্ছা শক্তি ছিল এরকম যে তিনি এরকম করবেন, ঠিক এরকম ছিল না। তিনি ট্রামের শব্দটা তিনি হচ্ছে কি ট্রামটাকে খুব পছন্দ করতেন,
কলকাতার যে শেষ ট্রাম ছিল সেটা বললাম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, মানে এখন আর ট্রাম চলে না, কিছুদিন আগে এটা নিউজটা এসেছে। তো ট্রামের সাথে ওনার অনেক স্মৃতি জড়িত ছিল, মানে কাইন্ড অফ লাইক তিনি যখন বজ্রমোহন কলেজে অধ্যাপনা করতেন, চাকরি তো পাচ্ছিলেনই না, কষ্ট করছিলেন চাকরির জন্য, কারণ সব জায়গায় হচ্ছে রাজনীতির একটা শিকারটা আছেই সব জায়গায়। আরেক জায়গা হচ্ছে তার চাকরি একদম চলে গিয়েছিল এই জন্য, বিকজ তিনি ছাত্রদের পক্ষে ছিলেন, আর প্রতিষ্ঠান হচ্ছে তার বিপক্ষে চলে গিয়েছিল, এই জন্য তার চাকরিও হারাতে হয়েছিল। তার এই ধরনের অনেক কষ্টকর, এবং তিনি আরেকটা জায়গায় তিনি চিঠি লিখেছিলেন যে আমি একটা কবিতা প্রকাশ করছি কিন্তু আমাকে 2 টাকা অগ্রিম দিতে হবে, এরকম তার অনেক স্যাড ঘটনাগুলো আছে, ইটস ভেরি ট্রু। আর যেহেতু তিনি হচ্ছে সবার সাথে সম্পর্কটা খুব মেনটেন করতে পারতেন না, সেটাও তার কারণ। তখনকার দেখেন রবীন্দ্রনাথ হচ্ছে এমন একটা বট গাছের নিচে যে গাছগুলো জন্মায় সেগুলো বড় হতে পারে না, বট গাছগুলো সব শোষণ করে ফেলে। আপনি সূর্যের আলো থেকে শুরু করে সবকিছু বট গাছ নেয়, আপনি বট গাছের পাশে যে গাছটা জন্মেছে আপনি সেই গাছের নাম কখনো জানেনই না, আপনি শুধু বলেন বট গাছ, ওই যে বট গাছের তলায় আসো, বট তলায় আসো, আশেপাশে যে গাছ আছে আপনি কখনো দেখেন না। বুঝতে পেরেছেন? অর্থাৎ পরাশক্তিগুলো, অর্থাৎ যখন হচ্ছে কি এরকম বট গাছ এরকম কোনো কিছু মাথার উপরে থাকে, আপনি বললাম যে এখান থেকে এই জায়গাটা কোনো অন্য কিছু জন্মাতে পারে না। উনি রবীন্দ্রনাথ হয়তো তার আগে থেকে অনেক অলরেডি 1913 সালে রবীন্দ্রনাথ হচ্ছে কি জীবনদাসের বয়স যখন 14 বছর তখন রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছেন। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি নোবেল পুরস্কার পেয়ে গিয়েছেন। অর্থাৎ একটা 14 বছরের বালক, তিনি শিখছেন রবীন্দ্রনাথ থেকে, রবীন্দ্রনাথের পাঠ, রবীন্দ্রনাথের কবিতা তিনি শিখছেন সেখান থেকে। কিন্তু দেখেন তিনি রবীন্দ্রনাথের কোনো ধাঁচেই হাঁটেন, তো রবীন্দ্রনাথের মন খারাপ তো হবে, বাবার মতো যদি সন্তান না হয় বাবা একটু মন খারাপ হবে না? অর্থাৎ তিনি এই ট্রেনটাকে পুরো ভেঙেছেন। রবীন্দ্রনাথের এরকম আইন ছিল, রবীন্দ্রসঙ্গীত যদি কেউ গাইতে যায় তাহলে রবীন্দ্র যে সুর আছে সেই সুর দিয়ে আইন ছিল, সে আইনের ব্যতি রেখে আইনটাকে অমান্য করে আপনি এই বিভিন্ন সুরে গাইতে পারবেন না। সেই জন্য দেখবেন রবীন্দ্রসঙ্গীত যখন গায় সবাই একই সুরে গাইছে, the same rhythm, because আইন করে করা হয়েছে। আমি রবীন্দ্রনাথ এগেইনস্টে বলছি না, আমি সেটা বলছি শেক্সপিয়ারের যুগে তাই হয়েছে। শেক্সপিয়ার থেকেও খুব ফেমাস রাইটার ছিল ক্রিস্টোফার মার্লো, 26 বছর বয়সে তাকে মার্ডার করা হয়েছে, সে আর জন্মাতে পারেনি। ক্রিস্টোফার মার্লো যে ডক্টর ফস্টাস লিখছে, শেক্সপিয়ারের হ্যামলেট থেকে মানুষ ডক্টর ফস্টাসকে বেশি মনে রাখে। পলিটিক্স ইজ এভরিওয়্যার। আপনার কাছে কি মনে হয় যে ক্রিকেটার বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, আপনি দেখছেন যে একজন ক্রিকেটার খুব ভালো খেলে কিন্তু তিনি কখনো জাতীয় দলে চান্স পাচ্ছেন না, কারণ সে যদি জাতীয় দলে ঢোকে আরো 11 জন হচ্ছে গিয়ে তাকে বাদ দিতে হবে যদি আপনি নিষ্ঠার সাথে তাকে আপনি ঢোকাতে চান। এখানে সব জায়গায় হচ্ছে একটা মানে আপনি বুঝবেন না একটা স্নায়ু, অর্থাৎ হচ্ছে গিয়ে যে আমাদের যেটাকে আমরা বলি স্নায়ু যুদ্ধ, সেই স্নায়ু যুদ্ধ হচ্ছে সব জায়গায় আছে, বিরাজ করে। আপনি দেখবেন যে যেই ছেলেটা খুব ট্যালেন্টেড, যে ছেলেটা হচ্ছে কি তার যোগ্যতা আছে সেই জায়গাটা যেতে পারে, আপনি দেখবেন যে সেই জায়গায় একজন আছেন যিনি কখনোই চান না তিনি আসেন, কারণ সে জানে যদি সে আসে সে তাকে কম্পিটিটর মনে করে। জীবনের তাই হয়েছে। দেখে কাজী নজরুল ইসলাম তখন কবিতা লেখে, একই সালে জন্মগ্রহণ করেছে। কাজী নজরুল ইসলাম বাংলার জাতীয় কবি কিভাবে হয়েছে? আপনি আর আমি তো ভাবছি যে কাজী নজরুল ইসলাম মনে আমার কবি ছিলেন, নিয়ে আসছি, জি না ভাই। 1971 এই ব্রিটিশ শাসনের পরে 1947 পরে আপনারা জানেন যে কাজী নজরুল ইসলাম বললাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটা কি ছিল, তার জায়গাটার নাম আসানসোল না, বর্ধমান না। আচ্ছা যাই হোক, কাজী নজরুল ইসলাম যে জায়গাটা জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটা ছিল বললাম হচ্ছে কলকাতার আন্ডারে, হ্যাঁ তখনকার সময়। এখন ইন্দিরা গান্ধী বললাম হচ্ছে কাজী নজরুল ইসলামকে ফেরত পাঠিয়েছিলেন বঙ্গবন্ধুর, এই যে কাজী নজরুল ইসলাম এসেছেন, কি করেছেন, এসেছেন। এই তারপরে কি হচ্ছে কি, এরপরে তিনি কলকাতা থেকে আসার পরে তিনি আর কখনো ভারতে যাননি। এরপর কি হচ্ছে, আপনার জাতীয় কবি হয়েছেন তিনি আর ভারতে যাননি বলে। কিন্তু
জীবনানন্দ দাশ বরিশালে জন্মগ্রহণ করেছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? বরিশালে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তখনকার সময় বরিশালটা ছিল কলকাতার কাছে। যুদ্ধের পরে এখন সে 97 পর বরিশাল আপনার কাছে আসছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এই যে সেই জন্য জীবনানন্দ দাশকে অনেক সময় দেখবেন যে ভারতীয় কবি বলা হয়। কি কবি বলা হয়? ভারতীয় কবি বলা হয়। অথবা যদি আমি আপনাকে এটাকে একদম পলিটিক্স বাদ দিয়ে দিই, তাহলে তিনি হবে হচ্ছে যে বাংলার কবি বলা হয় তাকে। আবার কেউ কেউ তাকে নাম দিয়েছে রূপসী বাংলার কবি। আর তাকে আবার বলা হয় আত্মহননের কবি, নিঃসঙ্গতার কবি, বিষণ্ণতার কবি, নির্জনতার কবি। তার অনেকগুলো নাম আছে, তাকে অনেকে অনেক নামে ডেকেছেন। অর্থাৎ জীবনদশা হচ্ছে কি যে এই যে তার পুরো লাইফটা তিনি ফেমাস তার জীবদ্দশায় হতে পারবে। তিনি ফেমাস হয়েছেন তার জীবদ্দশার পরে। আমাদের প্রত্যেকটা জিনিসের জায়গায় সমস্যা কি জানেন? মানুষের সবচেয়ে কষ্টটা হচ্ছে এইটা যে মানুষ তার সফলতা হচ্ছে যখন জীবদ্দশায় দেখে না যেতে পারে। সে যখন জানতোই না, কে জানতো? বনলতা সেন যখন তিনি পাবলিশ করেছে, মানুষ তো অনেকে, রবীন্দ্রনাথ হচ্ছে কি যে খুব ভালোভাবে নেন। কারণ বনলতা সেন দেখেন, আপনি যখন দেখবেন যে কেউ একটা এত সুন্দর ক্রিয়েশন করেছে, আপনি বললাম যখন জানবেন আপনিও তার কম্পিটিটর, আপনি বলবেন কি বানাইছে এটা হয়েছে না, আপনিও বলবেন এটা। কিন্তু দেখেন কয়জন হচ্ছে বনলতা সেনকে চিনে আর কয়জন হচ্ছে রবীন্দ্রনাথের রাহুল প্রেম কবিতা পড়েছে? বনলতা সেনকে সবাই চিনে, ফেমাসটা এইভাবেই হয়েছে। এনিওয়ে, আমরা শুরু করি। অনেক কথা হয়তো বলা হবে। 8 বছর আগের একদিন কবিতাটা যতটুকু না কবিতা, তার থেকে বেশি একটা গল্প। বেশি একটা কি গল্প? পুরোটাই হচ্ছে একটা গল্প। একটা গল্প বলা হয়েছে একটা কবিতার মাধ্যমে। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তার। আর কবিতাটার নাম কি? 8 বছর আগে। এবার দেখেন, কোন এক অতীত ক্ষুধা এসে তাকে ডিস্টার্ব করতেছে। কি এসে? অতীত ক্ষুধা এসে তাকে ডিস্টার্ব করছে। কাকে ডিস্টার্ব করছে? জীবনদাসকে ডিস্টার্ব করছে। সে এই গল্পটা শুনেছিল কবে? 8 বছর আগের একদিন তিনি কি করেছিলেন? এই গল্পটা শুনেছিলেন। তাকে একটা অতীত ক্ষুধা এসে তাকে ডিস্টার্ব করছে। হঠাৎ করে তার মনে পড়েছে। কি মনে পড়েছে? শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাগুনের আধারে। কোথায় নিয়ে গেছে? লাশ কাটা ঘরে একটা লাশকে নিয়ে যাওয়া হয়েছে। কখন? কাল রাতে, ফাগুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। এখানে কেউ হিন্দু আছে কেউ? না, তাহলে তো আলোচনাটা হলো না। যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। পঞ্চমীর চাঁদ ডুবে যাওয়া মানে কি? হিন্দু শাস্ত্রে বলছে পঞ্চমীর চাঁদ ডুবে যাওয়া মানে হচ্ছে ষষ্ঠী উঠবে, আর ষষ্ঠী হচ্ছে নবজীবনের সূচনার প্রতীক। কিসের প্রতীক? মানে নতুন একটা জীবন শুরু হবে, সেটার প্রতীক। কিন্তু দেখেন, এই ভদ্রলোক কোন রাতে মারা গেলেন? যখন ডুবে গেল পঞ্চমীর। পঞ্চমীর চাঁদ ডুবছে, তারা কোন চাঁদ উঠবে? ষষ্ঠী উঠবে। অর্থাৎ তার নবজীবনের সূচনা হওয়ার আগে তিনি কি করেছেন? আত্মহত্যা করেছেন। কি করেছেন? আত্মহত্যা। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাগুনের আধারে যখন ডুবিল পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। এত স্বাদ মরিবার। তারপর সে কি বলছে? এবার পার্সপেক্টিভটা চিন্তা করেন, খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ হচ্ছে এরকম যে আপনি আপনার বিছানায় আছেন, আপনার পাশে আপনার ওয়াইফ, আপনার শিশু, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল। পরে নাইটের পর কি বলছে? জ্যোৎস্নায় তো বসে দেখিল কোন ভূত। দেখেন, এই অবস্থায় তিনি শুয়ে আছেন, তার স্ত্রী, তিনি, তার বাচ্চা, বধূ শুয়েছিল পাশে, প্রেম ছিল, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জীবনে সব আছে তার। তবু জ্যোৎস্নায় সে দেখিল কোন ভূত। কোন ভূত দেখলো যে তাকে ডাকলো? আর সে দড়িটা নিয়ে এই ফাগুনের রাতের আধারে সে দড়ি নিয়ে এসে কোথায় গেল? জ্যোৎস্নায় তো বসে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার? জীবনদাস প্রশ্ন করছে, হঠাৎ কোন ভূত দেখলো যে হঠাৎ সে ঘুম থেকে উঠে গেল? and everything is changed. সে আজকে ডিসাইড করে ফেললো, this will be my last time. তো সে জ্যোৎস্নায় দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার? এখন জীবনদাসের মনে হয় লোকটা অনেকদিন ঘুমায় না, মনে হচ্ছে সে খুব ঘুমাতে চায়। কি চায়? একটা অ্যান্সার তিনি খুঁজছেন। যে আমি আপনাকে যে প্রশ্নটা করেছি, আপনি একটা অ্যান্সার খুঁজছেন, জীবনদাস অ্যান্সারটা খুঁজছেন।
অনেকদিন মনে হয় ঘুম হয় না তার, অনেকদিন মনে হয় তিনি খুব তীব্র ক্লান্ত, মনে হয় ঘুমাতে চাচ্ছে। এবার জীবনের বলছে কি, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায়, এবার ঘুমাও, এবার কোথায় ঘুমাচ্ছ? তুমি এবার লাশ কাটা ঘরে বসে বসে ঘুমাও। এই ঘুম চেয়েছিলে বুঝি? তারপর সে কি বলছে, এই ঘুম চেয়েছিলে, তুমি কি এই ঘুম চেয়েছিলে? রক্ত ফেনা মাখার, তারপর কি বলছে, রক্ত ফেনা মাখা, মুখে বড়কের ইঁদুরের মতো ঘাড় গুছিয়ে। আপনারা দেখেছেন ইঁদুর যখন, আচ্ছা আসেন না, শেয়ার করেন, আপনি আসেন, শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীটটা নিচেই আছে ফটোকপির দোকানে, আপনি চাইলে নিয়ে যান। আমরা সরি, রক্ত ফেনা মাখা মুখে। আপনারা ইঁদুর যখন মারা যায়, ইঁদুরের মুখ থেকে দেখবেন, আপনি যদি দেখবেন তার মুখ থেকে ফেনা বের হয়, রক্ত ফেনা মাখা মুখ, মানে থেপড়ে যাওয়া ইঁদুর। আত্মহত্যা যে করেছে তার লাশের বিবরণটা তিনি দিচ্ছেন এইভাবে। কিভাবে দিচ্ছেন? রক্ত ফেনা মাখা মুখ তার। তারপর বলছে কি, আধার বুঝি তুমি ঘুমায়। এবার বলছে আধারের বুকে আপন করে তুমি ঘুমাও, কোনদিন জানিবে না। এই ঘুম চেয়েছিলে, যে ঘুম তোমার কখনো ভাঙবে না। এবার ঘুমাও, আরাম করে ঘুমাও, আধারের বুকে ঘুমাও। কার বুকে ঘুমাও? আধারের বুকে। অন্ধকার, জীবনদাসের কবিতা পড়বেন আর অন্ধকার পাবেন, এটা তো হবেই না। অন্ধকার, অন্ধকার কেন জানেন? আলো হচ্ছে কি? আলো হচ্ছে সংশয় দূর করে, আর অন্ধকার হচ্ছে, অন্ধকার মানেই সংশয়ের জায়গা। অন্ধকার মানেই কোনো কিছু খারাপ, অন্ধকার মানেই সেখানে হচ্ছে কি কোনো প্রশ্ন আছে। অন্ধকার সবসময় সন্দেহ প্রকাশ করে। কি প্রকাশ করে? সন্দেহ প্রকাশ করে। যেমন ধরেন, এই পুরো রুমটাকে যদি আমি এখন অন্ধকার করে দিই, হঠাৎ করে রেকর্ডিং এর ভিতরে যিনি রেকর্ডিং দিচ্ছে তিনি একটা সন্দেহ করে, কেন অন্ধকার করে দেবে? সন্দেহ প্রকাশ করলো। অন্ধকার মানেই হচ্ছে সন্দেহ। তারপর সে কি বলছে দেখেন, আবার সে বলছে, কোনদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনা, অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে, কে বলেছিল? এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেল অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উঠে বিবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। এখন জীবনদাসে বলছে কি, এই যে লাশটা পড়ে আছে শুয়ে লাশ কাটা ঘরে, এ তো কখনো আর জাগবে না, আর আমিও জানতে পারবো না কোন বেদনার কারণে তিনি কি করেছেন, আত্মহত্যা করেছেন। কোন বেদনার কারণে তিনি তার জীবনকে নিয়ে গেছেন, এটা কেউ জানতে পারবে না। কেউ জানতে পারবে? কারণ সে কি বলছে, কোনোদিন জানবে না আর, জানিবার গাঢ় বেদনা। এই কষ্টের কারণটা আমরা কেউ জানতে পারবো না যে তিনি কেন মারা গেছেন। এই কথা বলেছিল তারে, কে বলেছিল তাকে? উঠে ভিবার মতো কোন এক নিস্তব্ধতা এসে। উঠে ভিবার মতো বলতে কি, উঠ যখন, উঠ হচ্ছে খুব, আমি কি ইয়ে থেকে ঠিক আছে চলে যাবে। আচ্ছা, উঠে ভিবার মতো কোন এক নিস্তব্ধতা এসে মানে কি? উঠে ভিবার বলতে বোঝানো হচ্ছে, উঠ যখন তার ঘাটটা উঠায়, সে যখন ভিবাটাকে উঠাচ্ছে, তখন হচ্ছে কি আপনি দেখবেন তার ভিতরে হচ্ছে একটা নিস্তব্ধতা, অর্থাৎ হচ্ছে এটা সাউন্ডলেস, কোনো নয়েজ করে না। কি করে না? কোনো নয়েজ করে না, আপনি আস্তে করে উঠাচ্ছে। এখন তাকে কেউ যেন জানালার ধারে এসে উঠে ডিবার মতো কোনো এক নিস্তব্ধ এসে তাকে বলে গিয়েছিল, বুঝতে পেরেছেন? উঠে ডিবার মতো কোনো এক নিস্তব্ধ এসে তাকে বলেছে, ওই যে নিস্তব্ধতা, উঠে কি হচ্ছে মেটাফরিক্যালি সে বলছে। আপনি পড়েন, আপনার মেটাফর পড়েছেন? মেটাফর মানে কি? উপমা, তুলনা করা। সেখানে তুলনা করছে উঠে ডিবা, উঠ যখন তার ঘাটটাকে উঠেছে, সাউন্ড নয়, কোনো নয়েজ নেই, কোনো শব্দ নেই, কিছু নেই, ঠিক তেমনি কেউ যেন এসে তাকে ফিসফিস করে বলে গেছে। কেউ টের পায় না, কারণ তার পাশে কে ছিল? বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, কেউ টের পায় না, কিন্তু শুনেছে কে? শুধু সেই শুনেছে। তারপর সে কি বলছে দেখেন, তবুও তো প্যাঁচা জাগে। কে জাগে? প্যাঁচা জাগে। গলিত স্থবির ব্যাগ আর দুই মুহূর্তের ভিক্ষা মাগে। অর্থাৎ প্যাঁচা কি করে রাতের আধারে? প্যাঁচা বলল সারা রাত জেগে থাকে। কে জেগে থাকে? প্যাঁচা। জীবনের কি স্রোত তার, দেখেন প্যাঁচা কি করে? সারা রাত জেগে থাকে। কিসের জন্য বলেন তো? শিকারের জন্য। কিসের জন্য? শিকারের জন্য। ওকে, একটু ডাকে, আপনি ফ্রেশ আছেন, আই থিংক খারাপ আছে। যাক, উটের গ্রীবার মতো আমরা যেটা, প্যাঁচা কি করে? প্যাঁচা হচ্ছে সারা রাত হচ্ছে বসে পাহারা দেয়। কাকে 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 শিকার করবে? ব্যাঙকে অথবা ইঁদুরকে। এগুলিকে তিনি হচ্ছে কি করবে?
স্বীকার করবে। কিন্তু ব্যাংকে যখন স্বীকার করতে যায়, ব্যাংকে যখন পেঁচা ধরছে তার ভক্ষণের জন্য, আজকে রাতে তাকে খাবে, তখন ওই ব্যাংকটা কি করে জানেন? এই গলিত স্থবির ব্যাংক পেঁচা যখন তাকে গ্রিপ করছে, তার ঠোঁট দিয়ে এভাবে নিয়ে যাচ্ছে, তখনও এই ব্যাংক 2 মুহূর্তে বাঁচার জন্য সে হচ্ছে ছটফট করে যে যদি সে ছুটে যেতে পারে, বাঁচার কি তীব্র ইচ্ছা। এই গলিত স্থবির ব্যাংক আরো 2 মুহূর্তে ভিক্ষা মাগে, মানে আরো 2 মুহূর্তে বাঁচতে চাইছে, বাঁচার তীব্র ইচ্ছা, যে পেঁচা ধরে রেখেছে এত ধারালো ঠোঁট, তারপর সে বাঁচতে চায়। বুঝতে পেরেছেন? কিন্তু মানুষ কি অদ্ভুত না? জীবন দিয়ে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর সে কি বলছে দেখেন, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে বলা আছে। এই ব্যাঙ, গলিত স্থবির ব্যাঙ, ব্যাঙের আপনারা জানেন আমাদের আমরা যখন আমাদের স্কুলে যখন বায়োলজি ইয়েতে টিচার বলতো যে ব্যাঙ ধরে নিয়ে আসতে, আমরা ব্যাঙ নিয়ে যেতাম, জীবিত ব্যাঙ। তো অপারেশনটা হচ্ছে কি এরকম হবে যে ব্যাঙকে হচ্ছে কাটা হবে, কাটার পর হচ্ছে কি স্যার দেখাবে যে ব্যাঙকে কাটার পরে ব্যাঙ হচ্ছে জীবিত আছে, কিন্তু ম্যাক্সিমাম কেসে যেটা তো ব্যাঙ মরে যায়। আমাদের ব্যবহারিক পরীক্ষা আমরা সবসময় কখনোই সাকসেসফুল হতে পারি না, কারণ টিচার নিজেও বুঝতে না যে ব্যাংকটা কেমন হয়ে গেছে, মানে কাটাটা হতো না। বুঝতে পেরেছেন? কিন্তু ব্যাঙের বললাম একটা ব্যাঙের সাথে মানুষের অনেক মিল আছে, জানেন তো? আপনারা মনে হয় পড়েছিলেন, আমি জানি না আপনারা পড়েছেন কিনা। তো ব্যাঙ অর্থাৎ মানুষের যে সেলগুলো যেভাবে তৈরি, ব্যাঙের ভেতরে সেলগুলো ওইভাবে অনেকখানি মিল আছে। তো নিয়ম হচ্ছে আপনাকে যখন কাটা হয় আপনি তো বেঁচে আসতেছেন, তো ব্যাংকে যখন কাটা হয় তাকে সেলাই করতে সেও বেঁচে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এই ব্যাঙ হচ্ছে কি, ব্যাংকে যদি আপনি একদম থেতলেও ফেলেন, ব্যাঙ দেখবেন হচ্ছে বাঁচার জন্য খুব চেষ্টা করে, সে বাঁচতে চায় এবং সে বাঁচে। এই জন্য বলছে যে এই পেঁচা যখন তাকে শিকার করে নিয়ে যাচ্ছে ধারালো ঠোঁট দিয়ে, তবু 2 মুহূর্তে ভিক্ষা মানতেছে যে আমাকে একটু, আমি যদি বাঁচতে পারি, ছটফট করছে। আরেকটা প্রভাতের ইশারা, ব্যাঙ চায় যে আরেকটা সকাল আমি দেখবো। কিসের সকাল দেখবো? তখন তার পেঁচা আমাকে শিকার করতে পারবে না। অনুমেয় উষ্ণ অনুরাগ, আরেকটা প্রভাতের ইশারা, আরেকটা সকালের জন্য একটা ব্যাঙ সেও বাঁচতে চায়। কিসের জন্য? আরেকটা প্রভাতের ইশারা, আরেকটা সকাল দেখার জন্য, আরেকটা উষার আলো দেখার জন্য। কিন্তু মানুষ কি এত যন্ত্রণা মানুষের যে সে হচ্ছে গিয়ে এই ব্যাঙের মতো হতে পারে না? আপনি যদি চিন্তা করেন আপনি আমাদের তো এই ঘটনাটা তো আসলে জীবনদাসের 8 বছর আগের একদিন ঘটনা, তো জীবনদাসের 8 বছর আগের একদিনের ঘটনাটা তো আমরা হচ্ছে কি যে এইটা তো আমি এখন পড়ছি সেটা তো না, এই ঘটনাটা তো আপনার সর্বজনীন ঘটনা, এই ঘটনাটা সর্বজনীন ঘটনা। তারপর সে কি বলছে দেখেন, টের পায় যতচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবেসে। এই মেটাফোরটা আরো চমৎকার, আরো ভয়ঙ্কর। মশা একদম নিম্ন মানে একটা কীটের সাথে মানুষের জীবনের তুলনা হচ্ছে। মশা কি? সেটা মশা। এই যে মশা, আপনি এই মশাকে কি করছেন? এই মশা দেখবেন সারাক্ষণ হচ্ছে কি আপনার পাশে ঘুম করছে 1 ফোঁটা রক্তের জন্য। আপনি তাড়িয়ে দিচ্ছেন, মারছেন, তবুও আপনার কাছে আসে 1 ফোঁটা রক্তের জন্য। আপনি এই মশা থেকে বাঁচার জন্য একটা বড় মশারি লাগিয়েছেন, এই মশা আপনাকে ছেড়ে যাচ্ছে না, চারিদিকে মশারি চারপাশে ঘুম করছে 1 ফোঁটা রক্তের জন্য, যদি একটু খাবার। দেখেন বলছে চারিদিকে কিসের বিরুদ্ধতা? চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। এই যে মশারিটা লাগিয়েছেন, চারিদিকে মশারি আপনার ক্ষমাহীন বিরুদ্ধতা, মানে কোনো ক্ষমা নাই, মশা তুমি আমাকে খেতে পারবে না। কিন্তু তারপরেও সে মশা কি বলছে দেখেন, 1 ফোঁটা রক্ত তো লাগে। মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। সারাক্ষণ অন্ধকার আপনার মশারির পাশে পাহারা দিচ্ছে, কখন আপনি একটু সুযোগ সন্ধানে ঢুকবে আপনাকে একটা ছুটি। এখন সে বলছে, তারপর দেখেন সে কি বলছে, রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। বলা হচ্ছে মাছির কথা বলছে, মাছি হচ্ছে খুব বেহায়া আরেকটা কীটের সাথে তুলনা করছে।
এই মশা যেমন তার জীবনে সারা রাত, দেখেন একটা মশার জীবন কতদিন? 3 থেকে 7 দিন। কদিন? 3 থেকে 7 দিন একটা মশা বাঁচে। সে মশা তার জীবনকে এতটা ভালোবাসে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, তারপরও আপনার তার জীবনকে এত ভালোবাসে মরতে চান, এক ফোঁটা খাবার খায়, এক ফোঁটা রক্ত খাবে, সারাক্ষণ আপনি মশারি দিয়ে রেখেছেন। সেও মাছির কথা চিন্তা করেন, মাছি আপনাকে দেখবেন বারবার ডিস্টার্ব করছে, আপনি মাছিকে তাড়িয়ে দিচ্ছেন, তারপরও বেহার মধ্যে আবার আবার তাড়িয়ে দিচ্ছেন, তারপরও আবার আসে। কাকে ভালোবাসে? জীবনকে ভালোবাসে। মাছি যে তার এই যে জীবন স্রোত, সেই জীবন স্রোতটাকে সে খুব ভালোবাসে। তারপর সে কি বলছে দেখেন, ঘনিষ্ঠ আকার যেন কোনো বিকীর্ণ জীবন, অধিকার করে আছে ইহাদের মন, দুরন্ত শিশুর হাতে ফড়িং এর ঘন শিহরণ। এবার দেখেন ফড়িং এর কথা চিন্তা করেন, আপনি ঘাস ফড়িং দেখেছেন? ঘাস ফড়িং, আচ্ছা, দুরন্ত শিশুর হাতে যখন ঘাস ফড়িংটা আসে, শিশু কি করে জানেন? একটা ডানা, আমরাও তো ছোটবেলাটা করেছি, ফড়িং যখন উঠছে আস্তে করে একটা ডানা, সাদা স্বচ্ছ ডানা, আস্তে করে একটা ডানা ছিঁড়ে দিয়েছে, তারপর তার টর্মেন্টেশন দেখি না কেমন করে উড়ো তুমি। এখন এই যে সে লাফাচ্ছে, আপনি দেখবেন যে ওই এক পাখা নিয়েও তার বাচ্চার কি তীব্র ইচ্ছা, সে ওই এক পাখা দিয়ে উড়ার চেষ্টা করছে। সে বেঁচে আছে, সে বেঁচে থাকতে চায়, জীবনের প্রতি ভালোবাসা দেখে। তারপর সে কি বলছে দেখেন, দুরন্ত শিশুর হাতে ফড়িং এর ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়াছে, চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বদের কাছে এক গাছে দড়ি হাতে গিয়েছিল তবু একা একা। যে জীবন ফড়িং এর দোয়েলের, মানুষের সাথে তার হয় না তো দেখা। এই লাইনটা তো খুবই ফেমাস। অর্থাৎ বলা হচ্ছে যে এই এত উদাহরণ তিনি দিচ্ছেন, তারপর হচ্ছে কিসের উদাহরণ দিলেন? প্রথমে মশা, পেঁচা, ব্যাগ উদাহরণ দিয়েছে, তারপর মাছির উদাহরণ দিল, তারপর ফড়িং এর উদাহরণ দিল, এরপর তিনি পাখি দিয়ে গেলেন। পাখি দিয়ে তিনি বলছেন যে এই যে আপনারা, এই যে আমরা মানুষ হচ্ছে গিয়ে, তিনি বলছেন তোমার এত কিছু থাকার পর দেখো, তুমি কি কখনো এই মাছির জীবনটাকে তুমি কখনো পরখ করে দেখোনি? তুমি মশার জীবনটাকে কখনো পরখ করে দেখোনি? তারপরে তোমার কি হলো যে অশ্বদের গাছে গিয়ে এক গাছে দড়ি হাতে নিয়ে তুমি গিয়ে হচ্ছে গিয়ে কি করলে? ঝুলে পড়লে। তখন তিনি বলছেন যে জীবন, কি পরের লাইনটা, দ্য মোস্ট ফেমাস লাইন, যে জীবন ফড়িং এর দোয়েলের, বলা হচ্ছে যে এই ফড়িং এর যে জীবন, এটার সাথে মানুষের কখনো দেখা হয়। যে জীবনটা দোয়েলে, সেই দোয়েলের জীবনের সাথে মানুষের কখনো দেখাই হয়। প্রত্যেকের জীবনের সাথে, প্রত্যেকের যে জীবনের সংগ্রাম আছে, মানুষ কখনো এটা অনুধাবনই করে, মানুষ কখনো এটা বোঝার চেষ্টা করে। তারপর কি আসছে দেখেন, তারপর সে বলছে কি, অশ্বদের শাখা কি করেনি প্রতিবাদ? বলছে তুমি যখন এই গাছের তো জীবন আছে, কি আছে? জীবন। একটু মেটাফরিক্যালি সে বলছে অশ্বদের গাছে যে গাছটাতে সে দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মারা যাচ্ছিল, সে বলছে এই গাছটাকে তোমাকে প্রতিবাদ করেনি, এই ঝুলো নেই। মানে সে বলছে অশ্বদের গাছ কি, মানে অশ্বদের শাখা কি করেনি কি প্রতিবাদ? তোমাকে প্রতিবাদ করেনি, এই তুমি এখানে ঝুলবে না। জোনাকির ভিড় এসে সোনালী ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? অথবা জোনাকির আলো এসে, অথবা হচ্ছে ফুলের গন্ধ, কোনো কিছু কি তোমাকে সামহাউ ডিস্ট্রাক্ট করতে পারেনি? এতটা কনসেন্ট্রেটেড ছিলে তুমি যে মৃত্যুকে তুমি আজকে আপন করে নিবে, কোনো কিছু কনসেন্ট্রেশন ভাঙতে পারেনি? হয় না যে আপনি যাচ্ছেন, হঠাৎ করে আপনি ডিস্ট্রাক্ট হয়ে গেলেন, মারা গেলেন, হতে পারে না? কিন্তু ওর কথা আছে যে জীবনের প্রশ্ন করছে, কোনো কিছু কি তোমাকে ডিস্ট্রাক্ট করলো না? কোনো কিছু কি তোমাকে ক্ষণিকের জন্য তোমার চিন্তাটাকে একটু ঘোরানো না? ধূর অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর। এবার বেনো জল মানে হচ্ছে বন্যার জল। অর্থাৎ মেঘে যখন চাঁদ ডুবে যায়, চাঁদ যখন অন্ধকারে চলে যায়, তখন বুড়ি পেঁচা আসে, অর্থাৎ পেঁচা এসে তখন, কারণ পেঁচা তো হচ্ছে অন্ধকারে চোখে দেখে। আর পেঁচা কখন অন্ধকারে চোখে দেখে? যখন সমস্ত কীট পতঙ্গ যখন অন্ধকার আর কিছু দেখতে পারে না, কিন্তু পেঁচা যখন দেখে, পেঁচা ঠিক তখনই হচ্ছে তার কি করে? শিকারটাকে করে। তখন সে বলছে এই পেঁচাও যখন গাছের পেঁচা, সেও কি তোমাকে কোনো মানে কোনোভাবে তুমি ডিস্ট্রাক্টেড হও না, মানে এতটা কনসেন্ট্রেটেড ছিলে। তারপর সে বলছে কি দেখেন, জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্ত বিকেলে তোমার অসহ্য বোধ হলো? বলছে জীবনের যে স্বাদ, জীবনের যে মানুষের যে জীবনের একটা আনন্দ পিপাসা, তোমার এত অসহ্য বোধ হয়। আচ্ছা যাও, অসহ্য বোধ হয়েছে তো, এবার ঘুমাও। কোথায় ঘুমাবা?
মর্গে কি হৃদয় জুড়লো, মর্গে ঘুমোটে থাকা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। এবার খুব শান্তি লাগছে তোমার, লাশটাকে বলছিস খুব শান্তি লাগছে এবার তোমার, এই শান্তি বুঝে তুমি চেয়েছো। এবার এই লাইনটা দেখেন, দ্য মোস্ট ইন্টারেস্টিং লাইন, শোনো। এবার আপনার আমাদের পাঠককে বলছে, শোনো প্রভু এই মৃতের গল্প শোনো, এই মৃত মানুষের গল্পটা শোনো। কি শোনো? নারীর প্রণয়ে ব্যর্থ হয় না, বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাপ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে হার হাবাতে গ্রানি, বেদনার শীতে এই জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। বলছে যে মৃতের গল্পটা শুনো, জীবনও কখনো প্রেমে ব্যর্থ হয় না, যেটা বলছিল স্যার ছেঁকা খেতে যেতে হয়। বলছে এই লোকটা যিনি মারা গিয়েছেন তিনি কখনো প্রেমে ব্যর্থ হয় না, নারীর প্রণয়ে কখনো। তিনি বিবাহিত পুরুষ, তিনি যখন মারা যাচ্ছিলেন তখন তার ওয়াইফ তার পাশে ছিল। নারীর প্রণয়ে কখনো কি হয় না, ব্যর্থ হয়। এবং যখন প্রত্যেকটা মানুষের ঘরে অভাব চলে, তখনও তার এই শীতের অভাব বলেন যা কিছু বলেন তার কোনো অভাবও ছিল না, তার ঘরে খাদ্যের অভাব ছিল না। বুঝতে পেরেছেন? তার সবকিছু ছিল, এভরিথিং। তারপর সে কি বলছে? বলছে যে তিনি যখন হচ্ছে কি তার জীবনে যেহেতু কোনো কিছুরই অভাব নেই, তারপর বলছে কি মনে হয় কোনো কিছু যেহেতু অভাব নেই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে। এবার যেহেতু কোনো কিছুর অভাব নেই, মনে করি এইটাই চাচ্ছিলেন, মনে হয় এইটারই অভাব ছিল তার। আমাদের জীবনে কিসের অভাব বলো তো? আপনার জীবনটাতে কিসের অভাব? আপনার জীবনে যদি এখন কিছুর অভাব থাকে আপনার জীবনে, আমার জীবনটা আর আমার আপনার জিনিস দেখেন, মৃত্যুটা আসলে ডেথ ইজ নট দ্য এন্ড অফ এভরিথিং। মৃত্যুটা আসলে সবকিছু শেষ না। মৃত্যু হচ্ছে একটা জাস্ট প্রসেস যে আপনি আরেকটা জীবনে এন্টার করছেন। ইটস জাস্ট ট্রানজিট পিরিয়ড। কি পিরিয়ড? ট্রানজিট পিরিয়ড। মানে আপনি এই প্রসেসের মাধ্যমে আরেকটা জীবনে যাবেন। মানে মৃত্যুটা আপনার দ্যাটস নট দ্য এন্ড অফ এভরিথিং। মানে এটা হচ্ছে আরেকটা জীবনের শুরু, ট্রানজিট পিরিয়ড আছে। এখন তিনি বলছেন কি দেখেন, জানি তবু জানি। কে বলছেন এবার? জীবনের বলছেন, জানি তবু জানি। নারীর হৃদয় প্রেম শিশু, গৃহ নয় সবখানে। জীবনে শুধুমাত্র প্রেম, ভালোবাসা, টাকা পয়সা, শিশু, এগুলো না। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়। বলেছে মানুষের জীবনে সুখ শুধুমাত্র অর্থ দিতে পারে না, কীর্তিও দিতে পারে না, সচ্ছলতাও দিতে পারে না। আরো এক বিপন্ন বিস্ময়, আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। খুব সুন্দর করে তিনি বলছেন আরো এক বিপন্ন বিষয়। বলছে যে আমাদের এই যে জীবনে তো হচ্ছে যে এই আমরা কি ভাবি, এখন আমি আর আপনি যখন আমরা ভাবছি কেন সুইসাইড করেছে, আমি আর আপনি একটা লজিক্যাল কনক্লুশন যেতে চাই যে তার বাবার সাথে সম্পর্ক খারাপ, তার মায়ের সাথে সম্পর্ক খারাপ, তার ওয়াইফের সাথে সম্পর্ক, এটার জন্য আমি একটা লজিক্যাল কনক্লুশন আমরা যেতে চাই। কিন্তু তিনি বলছেন কি দেখেন, কিন্তু তার ভেতরে এমন এক চিন্তা এসেছে, একটা বিপন্ন বিষয় এসেছে। বিপন্ন মানে জানেন? বিপন্ন মানে কি? বিষয়। বিপন্ন বিষয় মানে বিপন্ন মানে হচ্ছে কি যা হচ্ছে কি বিলুপ্তি প্রায়। বিপন্ন মানে হচ্ছে কি অন দ্য ভার্জ অফ এক্সটিংশন, মানে যেটা হচ্ছে বিলুপ্তি পথে। বিপন্ন বিষয় খেলা করে। কোথায় খেলা করে? এটা হচ্ছে আপনার ব্রেইনের ভিতরে, নিউরনের ভিতরে খেলছে না ভাই, এটা একদম পুরো রক্তের ভিতরে খেলা করছে। কোথায় খেলা করছে? রক্তের ভেতরে। ভাই আপনি দেখেন, মানুষ যখন পাপ করে, মানুষ তো তার বিবেকে সম্পূর্ণভাবে জানে যে সেই পাপটা করছে। তার বিবেক তাকে বলছে না যে তুই পাপ করতে যাচ্ছিস, বলে বিবেক বলে। কিন্তু আপনি দেখবেন এই পাপটা আপনার অন্তর্গত রক্তের ভেতরে এমন ভাবে খেলা করে যে আপনার পুরো শরীর এখানে ডায়াবেটিস আপনি বোঝেন না। শয়তান যখন মানুষকে দেখেন, এটা খুব মজার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। আপনি জীবনে সেই তথ্যটা জানতেন, সেটা হচ্ছে কি যে শয়তান যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমতা চাইতো, তখন বললাম আল্লাহ তাআলা শয়তান ক্ষমতা এটা বলেন যে আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দিয়েছে যাতে আমি মানুষের ব্রেইনের ভিতরে প্রবেশ করতে পারি। বলেছে মানুষের রক্তের ভিতরে যাতে প্রবেশ করতে পারি। একদম ভিতরে। কিসের ভিতরে? রক্তের ভিতরে। অর্থাৎ দেখেন সে বলছে কি কিসের ভেতরে খেলা করে? রক্তের ভেতরে। অর্থাৎ শয়তান হচ্ছে কি আপনাকে রক্তে রন্ধ্রে অর্থাৎ আপনার প্রতিটা শিরা উপশিরার ভিতরে হচ্ছে কি তিনি চান আশ্রয়স্থল চান। বিকজ ব্রেইনটা একটা জায়গা, ব্রেইন ইজ অলওয়েজ গিভিং ইউ দ্য সিগন্যালস।
কোনটা ভালো কোনটা খারাপ। বাট সামটাইমস এই যে আপনার শিরায় উপশিরায় যে মানুষের যে অন্তর্গত রক্ত আছে, রক্তের ভেতরে পাপ জমে থাকে, সেই পাপটাই হচ্ছে মানুষ পূরণ করে। আপনি তো জানেন যে আপনি রাস্তায় হাঁটতেছেন, ভাই আমি যেটা করতেছি এটা পাপ, আপনার বিবেকটা আপনাকে সারা দিয়েছে, আপনি এটা পাপ করছেন, এটা আপনি দেখবেন, তবু আপনি আনকনসিয়াস মাইন্ডে আপনি সেই কাজটা করে ফেলতেছেন। আপনি জানেন না যে আপনি করার পরে যে আপনার বিবেক আপনাকে বলতেছে কি কি, বাট ইউ সেড হোয়াট, আচ্ছা আর বাট নেক্সট ডে। অর্থাৎ এইটা যে এই আত্মহত্যা যিনি করেছেন তিনি তো জানেন যে আত্মহত্যা যিনি করতে যাচ্ছেন এটা পাপ করতে যাচ্ছেন, কিন্তু উটের গ্রীবার মতো কোন এক নিস্তব্ধ এসে তাকে এমন ভাবে বললো যে এটা তার রক্তের ভেতরে, তার সুশ্রী মানে যে চলে গেল অটোমেটিক। কারণ কি, তাকে কি করছে, এই যে বিপন্ন বিস্ময়, আমাদের যে বিলুপ্ত হয়েছে বিস্ময়, হঠাৎ এক ধরনের চিন্তা আমাদের রক্তের ভেতরে খেলা করে, এটা কিন্তু বলতে পারতেন আমাদের মস্তিষ্কে খেলা করে, তিনি মস্তিষ্কের কথা বলেননি, তিনি কিসের কথা বলছেন, রক্তের ভেতরে খেলা। অর্থাৎ আমার পুরো শরীরে পুরো বডিতেই হচ্ছে কি এই চেতনাটা জাগ্রত। এবার বলছে কি করে, আর এই চেতনাটা আমাদেরকে কি করে, ক্লান্ত করে, কি করে, ক্লান্ত করে, ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, লাশ কাটা ঘরে কি নাই, ক্লান্তি নাই। বলছে এই যে দেখো মানুষের যখন জীবনের শেষ, ক্লান্তি কি আর আছে, ক্লান্তি। এবার ঘুমা। তার মানে আমরা কি আত্মহত্যা এই জন্য করলাম যে জীবনের যে বোঝা তা আমি বইতে পারলাম না, এত ক্লান্ত লাগে আমার, যে ক্লান্তির অবসানের জন্য আমরা কি করলাম, মৃত্যুকে বেছে নিলাম। তারপর জীবনদাস কি বলছে দেখেন, তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা থুরথুরে অন্ধ প্যাঁচা অশ্বতের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর। এবার মানুষের জীবনে কত স্রোত, মানুষের জীবনে কত সংগ্রাম, কিন্তু আমি যখন তাকিয়ে দেখি ওই যে প্যাঁচা, সে হচ্ছে আগের মতোই আছে, তার জীবনে কোনো কিছু পাল্টায় না। সে হচ্ছে কি অপেক্ষায় থাকে কখন অন্ধকার হবে, সে আবার দু একটা ইঁদুর ধরে ব্যাঙ ধরে শিকার করবে। হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দিব কালি দহে বেনু জলে পার, আমরা দুজন মিলে শূন্য করে চলে যাবে জীবনে প্রচুর ভাড়া। এই ভাড়া মানে হচ্ছে প্রাচুর্যতা। আচ্ছা, কবিতাটা এখানেই শেষ, রেকর্ডিংটা অফ করে দেন।